ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কোম্পানির নাম হয়তো আমাদের সবারই জানা। ১৬০০ সালের দিকে গড়ে ওঠা একটা বড় কোম্পানির কি এমন হলো ১৮৭৪ সালের দিকে কোম্পানিটি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেল। ১৬৬০ সালের ৩১ ডিসেম্বর রানী এলিজাবেথ ওয়ানের সনদ বলে একটি যৌথ স্টোর কোম্পানি হিসেবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়। আর্ল অফ কাম্বারল্যান্ডের নেতৃত্বে ২১৫ জন বণিক এবং বিনিয়োগকারীদের গ্রুপ দ্বারা পরিচালিত হয়েছিল। কোম্পানিটি মশলা, চা, টেক্সটাইল এবং আফিমের বিশ্বব্যাপী বাণিজ্য করার মাধ্যমে এর বিনিয়োগকারীদের ভাগ্য বদলে দেয়। কোম্পানি নিজস্ব স্বার্থ রক্ষার্থে ব্যক্তিগত সৈন্যবাহিনী পরিচালনা করত। ১৮ শতকের মাঝামাঝিতে ১৭৫৭ সালে পলাশির যুদ্ধে রবার্ট ক্লাইভের বিজয়ের মাধ্যমে মুঘল সাম্রাজ্য এবং ভারতীয় রাজকীয় রাজ্যগুলো পরিচালনা করা শুরু করে এবং এরই মাধ্যমে এর কর ও শুল্ক আরোপ করার মাধ্যমে বিনিয়োগকারীদের সমৃদ্ধ করে তোলে। কি এমন হলো এত লাভজনক কোম্পানি ব্রিটিশ সরকার কর্তৃক অধিগ্রহণ করা হলো? তার মূল কারণ হলো দুর্নীতি। কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন ছিল খুবই কম, কিন্তু তাদের ব্যক্তিগত বাণিজ্য করার স্বাধীনতা ছিল। অর্থাৎ তারা কোম্পানির দরুন ভারতবর্ষে প্রবেশ করত এবং নিজেদের ব্যক্তিগত বাণিজ্য করত, যার সম্পর্কে কোনো ধারণাই ব্রিটিশ গভর্নমেন্ট বা কোম্পানির ছিল না। সমস্ত অর্থ যেত তাদের কাছে। রবার্ট ক্লাইভও ছিল তাদের মধ্যে একজন। এই ব্যক্তিগত ব্যবসার ফলে কোম্পানির ভারী লোকসান হওয়া শুরু করে। ১৭৬৯ সালের দিকে কোম্পানির ঋণের পরিমাণ ছিল প্রায় ৬ মিলিয়ন পাউন্ড এবং নিজেদের দেউলিয়া ঠেকানোর জন্য কিছু সময় পর কোম্পানি এক ব্রিটিশ ব্যাংক থেকে প্রায় ১ মিলিয়ন পাউন্ড লোন নিতে চায়। এসব খবর গিয়ে পৌঁছায় ব্রিটিশ পার্লামেন্টের কাছে। তখনই পর্যালোচনা শুরু হয় যে কোম্পানির কর্মচারীরা এত উপার্জন করার পরও কোম্পানি কিভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। তখনই গঠন করা হয় এক গোপনীয় তদন্ত কমিটির। তদন্ত কমিটির রিপোর্টে পরিষ্কার হয়ে যায় কর্মচারীদের দুর্নীতির কথা। দুর্নীতি কমানোর লক্ষ্যে ও কোম্পানিকে নিয়ম শৃঙ্খলার মধ্যে আনার জন্য পরিচয় করানো হয় রেগুলেটিং অ্যাক্ট 1773। এই অ্যাক্টের মধ্যে কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরদের প্রতি বছর ভারতবর্ষের রেভিনিউ অ্যাফেয়ার্স অ্যান্ড সিভিল অ্যান্ড মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে একটা রিপোর্ট ব্রিটিশ গভর্নমেন্টকে দিতে হবে। এরই মাধ্যমে ব্রিটিশ গভর্নমেন্ট কোম্পানির কার্যকলাপে সরাসরি হস্তক্ষেপ শুরু করে দেয়। এতেও দুর্নীতির মাত্রা কম হয়নি, বরং নানা জায়গায় যুদ্ধ ও সংঘাত দেখা দেয়, যার দরুন কোম্পানিকে ভালো ক্ষতির সম্মুখীন হতে হয়। যার ফলে ১৭৮৪ সালে নতুন আইন পাশ হয়, যেটি পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 নামে পরিচিত। অর্থাৎ এখন থেকে কোম্পানির যে কোনো বাণিজ্যিক সিদ্ধান্ত কোম্পানির কোর্ট অফ ডিরেক্টরসরা নিতে পারবে। তবে পলিটিক্যাল সম্পর্কিত ইস্যু, শুল্ক সম্পর্কিত বিষয়াদি অথবা যুদ্ধ সম্পর্কিত ইস্যু কিংবা গভর্নর নিয়োগ সম্পর্কিত ইস্যু এখন থেকে আর কোর্ট অফ ডিরেক্টরসরা নিতে পারবে না। এসব সিদ্ধান্ত এখন থেকে ব্রিটিশ পার্লামেন্টের কর্তৃক গঠিত ৬ সদস্যের বোর্ড অফ কন্ট্রোল দ্বারা গৃহীত হবে। এরই মাধ্যমে ব্রিটিশ গভর্নমেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতাকে আরও প্রশমিত করে এবং ধীরে ধীরে ভারতবর্ষে নিজেদের ক্ষমতা বাড়ায়। পরবর্তীতে ১৮১৩ সালে ব্রিটিশ পার্লামেন্টে আরও একটি আইন পাশ হয়, যেটি চার্টার অ্যাক্ট অফ 1830 নামে পরিচিত। এই অ্যাক্টের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতবর্ষে এককভাবে বাণিজ্য করার ক্ষমতা কেড়ে নেওয়া হয়। অর্থাৎ এখন থেকে ইংরেজদের অন্যান্য কোম্পানিও ভারতবর্ষে বাণিজ্য করতে পারবে। ১৮৫৩ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতাকে আরও হ্রাস করার জন্য সংসদে আরও একটি আইন পাশ করা হয়, যেটি চার্টার অ্যাক্ট অফ 1853 নামে পরিচিত। এই অ্যাক্টে বলা হয়েছে কোম্পানি ততদিনই ভারতবর্ষে বাণিজ্য করতে পারবে যতদিন ব্রিটিশ গভর্নমেন্ট চাবে। কিন্তু এই অ্যাক্টের আগে ব্রিটিশ গভর্নমেন্ট কোম্পানিকে ২০ বছর করে লিজ দিত। অর্থাৎ লিজ দেওয়ার সিস্টেমটা পুরোপুরি উঠানোর মাধ্যমে ব্রিটিশ সরকার নিজেদের ক্ষমতাকে আরও বেশি শক্তিশালী করে তুলল। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোমর ভেঙে দেয়। যদিও বা সেই বিদ্রোহ সফল হয়নি, কিন্তু সেই বিদ্রোহের পরপরই ব্রিটিশ গভর্নমেন্ট ১৮৫৮ সালের ২ আগস্ট ইন্ডিয়া অ্যাক্টের দরুন ভারতবর্ষের সকল ক্ষমতা ইস্ট ইন্ডিয়ার কোম্পানি থেকে নিয়ে নেয় এবং ১৮৭৪ সালের ১ জুন ব্রিটিশ সংসদে আনুষ্ঠানিকভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিলুপ্ত ঘোষণা হয়।